অবশেষে দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ধরা, দ্রুতই ফেরানো হবে দেশে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। খুলনায় মসজিদে ঢুকে দুই ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে নিজ বাসা থেকে মামের মরদেহ উদ্ধার, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। দেশের বিভিন্ন সীমান্তে ভারতের পুশিনের চেষ্টা অব্যাহত। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায় ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। কুষ্টিয়ায় শূন্যরেখায় ১২ জন, সতর্ক বিজিবি ও স্থানীয়রা। খেলনা থেকে রক্তে মিশছে সীসা, ৩ কোটি শিশুর দেহে মাত্রাতিরিক্ত উপস্থিতি। স্বাস্থ্য ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও, গবেষণার তথ্য আমলে নিয়ে ব্যবস্থার পরামর্শ। ছন্দহীন সাম্বাই ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। আর্জেন্টিনা দলে স্বস্তি, মেসির পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে এমি। রাতে মাঠে নামছে নেদারল্যান্ডস ও জার্মানি। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অবশেষে গ্রেফতার হলেন আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেফতার পুলিশের বড় সাফল্য উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় ২০২৪ সালের ১৮ এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। অনুসন্ধান চলাকালেই ২০২৪ সালের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং ৩টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ৬০০ বিঘা জমি ক্রয় ও দখল হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, গাজীপুরে ১৫০ বিঘার বেশি জমিতে ভাওয়াল রিসোর্ট ও স্পা ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমিতে ডুপ্লেক্স বাংলো তৈরি করেন সাবেক আইজিপি। এসব সম্পদ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। প্রভাবশালী এই আইজিপি নানা কারণে ছিলেন বিতর্কিত। ক্ষমতার অপপ্রয়োগ করে টানা ১০ বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন। ওই সময়ে ক্লাবটির প্রায় ৩২ কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিগ্রি নেন বেনজির। অবশেষে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার অধিবেশনে তিনি জানান, তাকে গ্রেফতারে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন করে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রেড নোটিশ জারির পর সাবেক এই আইজিপিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত ১২ জুন ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকুরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হলেও দেশে ফেরানোর পর অবৈধ সম্পদ অর্জন সহ অন্যান্য মামলার মুখোমুখি করা হবে। ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে।
বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি গত 12 তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে দুবাই পুলিশ। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনায় তরুণীর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়ে নিজেই আত্মগোপনে যান শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া। পরে নিখোঁজের অভিযোগ তুলে সরকারকে দায় দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে পুলিশ জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় উপনেতা। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান নিখোঁজের ঘটনায় নানা নাটকীয়তা শেষে সামনে আসে প্রকৃত ঘটনা। পুলিশ জানায়, এক তরুণীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনার পর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়েছিলেন তিনি। আপনাকে ধন্যবাদ। রোববার সংসদে সরকারি ও বিরোধী দলের আলোচনায় উঠে আসে জিসানের প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিবির নেতা নিখোঁজের ঘটনায় সরকারকে দায় দেওয়ার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে তার অপহরণের নাটক। বিয়ে না করার টাল বাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। এ বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এরপরই সংসদ বিরোধী দলীয় উপনেতা বলেন, জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিসানের খোঁজ জানতে চান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে জিসানকে কেন্দ্র করে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলীয় উপনেতা। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে ফেস করছে। জিসান এখন কোথায় আছে? 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখন কি কোনো প্লট তৈরি হচ্ছে? 11 জুন রাতে কুমিল্লার দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি করা হয়। পরে জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় লাকসাম এলাকা থেকে জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। খুলনায় একদিকে পুলিশের সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান, অন্যদিকে প্রায় প্রতিদিনই ঘটছে খুন, হামলা ও গুলির ঘটনা। এবার মসজিদের ভেতরে ঢুকে 2 মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হামলা বলে ধারণা পুলিশের। একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত খুলনাবাসী। শান্ত খুলনা শহরে এখন প্রতিদিনই বাড়ছে খুন আতঙ্ক। অপরাধীদের থেকে নিরাপদ নয় মসজিদের ভেতরও। রোববার ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানার বিএল কলেজ সড়কের ওজোপাড়িকো বিদ্যুৎ জামে মসজিদে ঘটে নৃশংস ঘটনা। স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ আদায় শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন খালিশপুরের উত্তর কাশীপুর এলাকার লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে লোকমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা আলমও। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। দৌড়ে যাওয়ার সময় মোড়েতে দেয় যে মুরব্বী আর একজন আহত হয়েছে, সে দৌড়ে যাচ্ছে। এবার ওই মুরব্বী আবার কোথায় যাচ্ছে যে মসজিদে গুলি হয়েছে। ওনার একটা গুলি লাগছে হচ্ছে এখানে, সম্ভবত এটা বাম সাইডে এইখানে। আর একটা গুলি দেখলাম হচ্ছে এই যে পেটের এখানে একবারে স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ঢুকে গেছে। মসজিদ ইবাদতের জায়গা, সেখানে এসে দুষ্কৃতিকারীরা যেভাবে বনগন্ধে ঘটনা ঘটাইছে, এটা আসলে এটা বলার কোনো ভাষা নাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটা এলাকাবাসী তার সবার একটাই দাবি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। কারা করেছে এ বিষয়ে আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের আভিযানিক দল বাইরে আছে, আমরা অচিরেই আশা করি ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবো। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী ও আশেপাশের এলাকায় খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। খুলনা একের পর এক এই যে খুন হচ্ছে, এগুলো আসলে প্রশাসন দিনে দুপুরে সকালবেলায় লোকজন রাস্তাঘাটে বিএল কলেজের মেইন রোডের
একটা মেন রোডে একটা মসজিদ, তার সেখানে গুলি। আসলে এগুলো বলে কোনো লাভ নাই। ঠিক আছে, কি বলবো, একের পরে এক, কোনো বিচারও নাই। এর আগে গত শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। চলতি বছর প্রথম 6 মাসে মোট 16টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনা মহানগরীতে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় 5 বছরের ছেলে গুরুতর জখম হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে পাওনা টাকা চাওয়ায় মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত শিশুপুত্রকে কোলে নিয়ে নির্বাক বাবা, একই সঙ্গে হারালেন স্ত্রী কন্যাকে। মর্মান্তিক কাণ্ডে জড়িত থাকার সন্দেহের তীর প্রতিবেশীর দিকে। স্বজনদের দাবি, চট্টগ্রামের আনোয়ারার বড়ুয়াপাড়া এলাকার তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে এনি বড়ুয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে অ্যানি ও তার মেয়ে প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে তেজপ্রিয়র বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হয় 5 বছরের ছেলে পিয়াস। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশী। তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। জিজ্ঞেস করে, তোমাকে কে মারছে? ও তেজবড়ু, বেশান্ত বড়ুয়ার ছেলে তেজবড়ুয়া মারছে। খুনিকে 24 ঘন্টার মধ্যে এনে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা আইডেন্টিফাই করেছি তাকে এবং তাকে ধরার জন্য সকল রকমের আমাদের চেষ্টা চলছে। অন্যদিকে ধারের টাকা ফেরত চাওয়ায় কাল হলো মুন্সিগঞ্জের আরিফ ব্যাপারী। 46,000 টাকার জন্য খুন হলেন তিনি। রোববার সকালে পূর্ব শিলমান্দি জসিমনগর এলাকায় বাড়ির পাশে পরিত্যক্ত জমি থেকে আরিফের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, সম্প্রতি শহরের মুন্সিরহাট বাজারের নূর মোহাম্মদ নামে এক কসাইকে 46,000 টাকা ধার দেন দুই ভাই আকাশ ও আরিফ ব্যাপারী। টাকা ফেরত চাওয়া নিয়ে শনিবার সকালে মারামারি ঘটনাও ঘটে। এমনকি নূর মোহাম্মদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগও দেন আকাশ। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পরিবারের। 49,000 টাকার মতন পাম, পরে থানায় একটা অভিযোগ করছি। প্রাথমিকভাবে ধারণা করছি যে এই ছুরিকাঘাতের ফলে যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নূর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই আজ, দাবি ট্রাম্পের। দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলছে তেহরান। চুক্তির বিরুদ্ধে ইরানিদের বিক্ষোভ, নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা লাপিদের। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা দিয়ে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এর মধ্যে চলতি মাসে কুড়িগ্রাম, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দ্বিতীয় দফায় পুশ ইনের চেষ্টা চালানো হয়েছে। পতাকা বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান। রোববার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ 6 জনকে পুশিনের চেষ্টা চালালে লাঠিসোঁটা নিয়ে ধাও করে স্থানীয়রা। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। বিজিবি জানায়, প্রতিরোধের মুখে গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে পুশিনের জন্য জড়ো করা লোকজনকে। এছাড়া বন্ধুরচর সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। এর আগেও চলতি মাসে রৌমারী সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করেও পারেনি বিএসএফ। পরে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পুশিন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 3 দিন ধরে শূন্য রেখায় নারী শিশু সহ 12 জন। পতাকা বৈঠকে পুশ ইনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। তবে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে 12 জনকে ফেরত নেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নওগাঁ সীমান্তে পুশিন ঠেকাতে শূন্যরেখার কাছে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুশিন ঠেকাতে জনসচেতনতা বাড়াতে সীমান্ত গ্রামগুলোতে মাইকিং সহ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। বাংলাদেশি বলে ভারতীয় লোককে পুশিন করার চেষ্টা করতেছে। আমরা বিজিবির সাথে সর্বদাই আমরা রাতে দিনে এবং সবসময় আমরা থাকতেছি এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি। হবিপুর থানাতে ওরা লোক লিয়েছে, লুকিয়ে রেখেছে। সন্ধ্যার সময় ওরা পার করার চেষ্টা চালাচ্ছে। আমরা লাঠি লাদনা নিয়ে মনে করেন যে বর্ডার হই হল্লা করে ঘেরাও করে আছে। বিএসএফ সন্ধ্যার পরে ফুট করে লাইট অফ করে দেয় রাত্রিবেলা, মানে এসারের পরপরই আর কি
মানে অফ করে দিয়ে 2-3টা গাড়ি আসে, উপরে লোক উঠে রাখে, বুঝছেন, ওই লাইট করার পরপরই পার করার চেষ্টা করে। চাঁপাইনবাবগঞ্জে 9 দিনে 2 দফায় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। নদী ও বিলের নৌকা এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল ও নজরদারি করছে বিজিবি। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। এছাড়া পুশিং ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 1127 জন। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি নিউমোনিয়া রোগী ভর্তি হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন 2 ধরনের নিউমোনিয়া ভোগাচ্ছে শিশুদের। হাম পরবর্তী জটিলতা কমাতে ভিটামিনের ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 3 মাসেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হামের সংক্রমণ। এখনও আক্রান্ত গড়ে প্রতিদিন 1000-এর ওপরে। তবে এর মধ্যে হাসপাতালে হামের রোগী কমার দাবি করছেন চিকিৎসকেরা। এখন দুশ্চিন্তা সংক্রমণ পরবর্তী জটিলতা নিয়ে। সদর হাসপাতালে 5 দিন ছিলাম, তারপর আবার হাম রোগ ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আরো 5 দিন আবার হাম রোগের চিকিৎসা করছি। গ্রামে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়াইছি, বদলা 2বার করে সারে নাই। মানিকগঞ্জ জয়রা শিশু হাসপাতালে ভর্তি রাখছি 12 দিন। ওই জায়গায় ট্রিটমেন্ট দিছে, তাও ওরকম সারে নাই। এখানে আজকে 5 দিন যাবত চিকিৎসা চলতেছে, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। চিকিৎসকরা বলছেন হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নিউমোনিয়ায় আক্রান্তের হার বাড়ছে। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। 2 ধরনের নিউমোনিয়ায় অবস্থা বেশি খারাপ হচ্ছে শিশুদের। যাদের পোস্ট মিজলস নিউমোনিয়া হচ্ছে, সাধারণত তাদের ইমিউনিটি কমে যাওয়ার ফলে অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হচ্ছে। এই ভাইরাস ব্যাকটেরিয়ার এক্সাক্ট ইস্যুগুলো হচ্ছে যে তাদের ট্রিটমেন্ট কমপ্লিকেশনগুলো ডেভেলপ করছে। একটা পর্যায়ে এসে তারা টারশিয়ারি লেভেলে হসপিটালে আসছে, যে বেশিরভাগই রোগীগুলো কমপ্লিকেশন নিয়ে সাধারণত আসছে। হাম পরবর্তী জটিলতা কমাতে আক্রান্ত ও সুস্থ হওয়া শিশুদের 2 ডোজ ভিটামিন এ দেওয়ার পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। হামে আক্রান্ত হয়েছে তাদেরকে প্রত্যেকেই 2টা করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে ফার্স্ট ডে, সেকেন্ড ডে। কিন্তু যাদের হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি কনজাংটিভাইটিস আছে, তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল 3টা দিতে হবে 3 দিন, ফার্স্ট ডে, সেকেন্ড ডে এবং 14 ডে। বিলো 6 মান্থ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট এবং 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটে ভিটামিন এ ক্যাপসুল ফার্স্ট ডে এবং সেকেন্ড ডেতে দিয়ে দেওয়া হয়। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইনফেকশনগুলো সাধারণত প্রিভেন্ট করে। এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 650। মোট আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিশুর কান্না থামাতে হাতে দেয়া খেলনা কতটা নিরাপদ? খেলনার রঙে থাকা সীসা মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। এমন ভয়াবহ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। আইসিডিডিআরবির আরেক গবেষণা বলছে দেশে 6 বছরের কম বয়সী প্রায় 3.5 কোটি শিশু শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশারের রিপোর্ট। রঙিন খেলনায় মগ্ন শিশুরা। কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। কিন্তু শিশুদের জন্য ভয়াবহ এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে কতটা জানেন অভিভাবকরা? এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে, এগুলো সবাইকে জানানো দরকার। বাচ্চারা অনেক ক্ষতি হতেছে। এইসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমার তো ক্ষতি হতে পারে। বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নেবে, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত ওই দিক থেকে সচেতন হওয়া, যেন ওই ক্ষতিকর পদার্থ যেন খেলনায় না থাকে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে কিছু রঙে পাওয়া গেছে নিরাপদ সীমার চেয়ে 1000 গুণেরও বেশি সীসা, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। গবেষণা সংস্থা এসডো বলছে শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। খেলনায় অতিরিক্ত মাত্রায়
সীসার উপস্থিতি পাওয়া গেছে। কালারফুল যেগুলো বেশি লাল, হলুদ, সবুজ এগুলোর মধ্যে বেশি সাদাতেও পাওয়া গেছে। বাংলাদেশের শিশুরা 3 কোটির উপরে রক্তে তাদের সীসার অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে। সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের গর্ভবতী নারী তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে দেশে 6 বছরের কম বয়সী শিশুর প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। সংখ্যার হিসাবে যা প্রায় 3.5 কোটি শিশু। আইসিডিডিআরবির গবেষণায় ঢাকার 68% শিশুর রক্তেও মিলেছে বিপজ্জনক মাত্রার সীসা। সারা দেশে লেডের অবস্থা আসলে খুবই ভয়াবহ। তার ভিতরে হচ্ছে ঢাকা সিটির মধ্যে যারা বসবাস করি তাদের অবস্থা হচ্ছে সবচাইতে খারাপ। তো ইমিডিয়েটলি আমাদের হচ্ছে যে সীসা থেকে শিশুদের রক্ষা করতে হলে এক্সপোজার সোর্সগুলো বন্ধ করতে হবে। এর কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে। 20 মিলিয়ন আইকিউ পয়েন্ট লস হয়ে গেছে শিশুদের মধ্যে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আজ ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। এদিকে ইসরায়েল এ চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বকাপ প্রসঙ্গ, ছন্দহীন সাম্বায় বিশ্বকাপ মিশন শুরু করল ব্রাজিল। ভিনিসিয়াসের গোলে মান বাঁচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে তারা। দুই দলের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 80,000 দর্শক। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র করায় মন খারাপ ব্রাজিল সমর্থকদের। তবে পয়েন্ট ভাগাভাগিতে খুশি মরক্কোর সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি দেখতে সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজার হাজার দর্শক বাদ্য বাজিয়ে নিজ দেশের পতাকা হাতে নিয়ে জার্সি পরে নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করেছেন তারা। সব দিক বিবেচনা নিয়েই বলা যায় এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ এটি। দুর্দান্ত এই ম্যাচের 100 মিনিটই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। একে তো ব্রাজিল, পক্ষে বিপক্ষে সমর্থকের অভাব নেই। বাংলাদেশিরা ছিলেন 2 শিবিরে বিভক্ত। মরক্কো একটু বেটার খেলেছে আই বিলিভ, বিকজ ওরা অনেক গোল করার পসিবিলিটি ওদের অনেক বেশি ছিল, হাই চান্সেস ছিল। অনেক এক্সাইটিং ছিল, ইমোশনাল রোলার কোস্টারের মতো, কিন্তু রিগার্ডলেস আমরা খুব হ্যাপি যে আমরা অ্যাটলিস্ট হারিনি। ওদের ডিফেন্স অনেক ভালো ছিল, বাট ব্রাজিল নেক্সট টু দ্যাটস গোনা বি আস, উই গোনা উইন। দুইজনই অনেক ভালো খেলছে, আমি আজকে ব্রাজিল সাপোর্টার হয়ে আসছি। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি যেন পরিণত হয় উৎসবের নগরীতে। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা দেখতে গিয়েছিলেন দেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচ ড্র হলেও দুই দলের সমর্থকরাই খুশি, কেউই হতাশ নন। খেলা দেখতে নানা শ্রেণী, পেশা ও বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। They were like really tough. Yeah. We play good, not as much as we hoped for, but it's fine. Okay, Brazil is still gonna win this World Cup. I hope Brazil win, but they're empty. Game today was good, 1-1. Honestly, think we could have done a little bit better, missed some open goals, but I think we showed Brazil that we're the better team at the end. It was good. It was amazing. It was really good. We're winning next game. It was a good game. It was a good game. Both teams clearly got very tired at the end. সমর্থকরা বলছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ব্রাজিল মরক্কো কেউই জয়ী হতে না পারলেও জিতেছে খেলা, জিতেছে ফুটবল।
দুর্দান্ত এক খেলা উপহার দিয়েছে ব্রাজিল এবং মরক্কোর খেলোয়াড়রা। এখন সামনের দিনগুলোতে মরক্কো এবং ব্রাজিল কি করে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে স্বস্তির সুবাতাস আর্জেন্টিনা শিবিরে। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসির পর ইনজুরির শঙ্কা উড়িয়ে অনুশীলনে যোগ দিয়েছেন এমি মার্টিনেজও। তবে এখনও 3টি পজিশন নিয়ে দ্বিধায় ভুগছে কোচ লিওনেল স্ক্যালোনি। 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনার একাদশ নিয়ে দুশ্চিন্তা কমেছে কোচ লিওনেল স্কালোনির। পুরোপুরি ফিট মেসি, মার্টিনেজ খেলবেন প্রথম ম্যাচ থেকেই। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাকিরাও। স্কালোনির মাস্টার মাইন্ড পরিকল্পনা আর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধা। আলবি সেলেস্তেদের ম্যাচ ঘিরেও তাই দর্শকদের বাড়তি প্রত্যাশা। রেফারি প্যানেলেও থাকছে আর্জেন্টিনার লাকি চার্ম, যার বাঁশির ফুৎকারে 36 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আলবি সেলেস্তেরা। কাতার বিশ্বকাপে ফ্রান্স আর্জেন্টিনার ম্যাচের সেই রেফারি সাইমন মার্চিনিয়ার কাঁধেই পড়েছে মেসিদের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব। তবে আছে মুদ্রার ওপিঠও। একই রেফারির বাঁশিতে পাওয়া পেনাল্টি মিস করেছিলেন মেসি। 2018 বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে 1-1 ড্র করে আর্জেন্টিনা। তবে একাদশ সাজাতে আরও কিছু হিসেব নিকেশ করতে হচ্ছে লিওনেল স্কালোনিকে। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথমার্ধের পর মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে তার পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। এদিকে সেন্ট্রাল ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ন আলভারেজের মধ্যে যে কোনো একজনকে নামানো হবে। মূল ম্যাচে নামার আগে আরও 4টি প্র্যাকটিস সেশন করবে দল। সেখানে ক্রিস্টিয়ানো রোমেরো ভালো করলে একাদশে অগ্রাধিকার দেয়া হবে তাকে। মিডফিল্ডে বরাবরের মতোই কোচের ভরসা রদ্রিগো ডি পল, অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস ও থিয়াগো আলমাদা। ফুটবলের এই মহাযজ্ঞে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অবশেষে দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ধরা, দ্রুতই ফেরানো হবে দেশে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে নিজ বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। ছন্দহীন সাম্বাই ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। আর্জেন্টিনা দলে স্বস্তি, মেসির পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে এমি। রাতে মাঠে নামছে নেদারল্যান্ডস ও জার্মানি। এই ছিল 5টার সময় সংবাদে।